কার্যশক্তি থেকে হর্স নিউমেরিক্যাল প্রবলেমের 15টা প্রবলেম তোমাদের করিয়ে দিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমি তারপর থেকে শুরু করছি, দেখা যাক কতটা করানো যায়। অল্প অল্প করে করাই, তোমরাও আস্তে আস্তে দেখতে থাকো আর শিখতে থাকো আর অনেকটা ভালো করে বুঝে নিতে থাকো। তো তোমরা নিশ্চয়ই সকলে আমার ভিডিও ক্লাসগুলো ভালো করে দেখছো এবং বুঝে নেওয়ার চেষ্টা করছো। তো যারা চ্যানেলে নতুন এসছো বা নতুন দেখতে শুরু করেছো ভিডিও ক্লাসগুলো, তারা জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিও ক্লাসগুলো শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। তো শুরু করার আগে বলে দিই, যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি তারা দেখে নেবে। থিওরি ক্লাসগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লেলিস্টের যে লিঙ্ক, সেখানে তোমরা ভিডিও ক্লাসগুলোর পেয়ে যাবে। আর অঙ্কগুলো তো পেয়েই যাচ্ছ, আমি করাচ্ছি নতুন করে আবার। তো তোমরা দেখো ভালো করে এবং শিখে নাও। আর যদি কোনো অঙ্ক সমস্যা হয় আমাকে বলবে, আমি অবশ্যই দেখে দেবো। ঠিক আছে? তো চলো, অনেকে রিকোয়েস্ট করছে অনেক অঙ্কের, সেগুলো আমি ছোটো ছোটো ভিডিও বানিয়ে দেবো। তো তার আগে আমি আজকে কার্যক্ষমতা শক্তির 16 থেকে শুরু করি। 16 নম্বর গাণিতিক সমস্যা থেকে আজকে ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, 16 নম্বর অঙ্ক কি বলেছে? 2.9 কেজি ভরে একটি বস্তু 50 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতোর সাহায্যে স্থির অবস্থান থেকে ঝুলিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে 2.9 কেজি একটা ভরের বস্তু, 50 সেন্টিমিটার এটা লেন্থ বলেছে, এলটা বলে দিয়েছে 50 সেন্টিমিটার। ওকে, এবার কি বলেছে? 100 গ্রাম ভরের একটি বস্তু অন্য একটি বস্তু 150 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে এসে বস্তুর সঙ্গে আঘাত করে এবং সংঘাতের পর দুটি বস্তু একত্রিতভাবে গতিশীল হলো। তো একটা বস্তু আসছে ধরো, যেটা হলো 100 গ্রাম, সেটা 150 মিটার পার সেকেন্ড বেগে এর সঙ্গে ধাক্কা লাগলো, লেগে একসঙ্গে গতিশীল হলো, এরমভাবে চলে যাবে। তো এবার কি বলেছে? যখন উল্লম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত তখন সুতোর টান কত? তো কেমন হচ্ছে বিষয়টা? এটা যখন ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পর তারা একটা বস্তুতে পরিণত হয়েছে, কত হবে? 0. এটা মানে হচ্ছে কেজিতে যদি করি মানে 0.1 কেজি, তাহলে এটা ছিল 2.9 কেজি আর এর সঙ্গে এটা জুড়ে গেছে, তাহলে মোট হয়ে গেছে 3 কেজি। এবং এদের একত্রিত অবস্থায় বেগ ধরলাম ভি। এবং তারা যখন এখানে পৌঁছেছে 60 ডিগ্রি কোণে উল্লম্বের সাথে, এই অবস্থায় আমাদের টানটা বার করতে হবে। এই অবস্থানে টানটা আমাদের বার করতে হবে। তো এটার দৈর্ঘ্য বলেছে এল, মানে 0.5 মিটার। তো আমরা কি জানি? শক্তি সংরক্ষণ থেকে যদি বলি, এখানে তার যে শক্তি সংরক্ষণ হয় এমনিও হয়, আমি টান বার করতে দিয়েছি। এখানে তো বস্তুটা গতিশক্তি, এখানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তির সমান, সেই ধারণা থেকে করতে পারি। কিংবা একটা ভাবে করতে পারি, ধরো এটি যদি 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, তার ভূমি থেকে যে উচ্চতা, কতটা উচ্চতায় উঠলো সেটা যদি এইচ বলি, এইচ কত হয়? এইচের সূত্র এল ইন্টু 1 মাইনাস কস থিটা, তাহলে কস 60। তোমরা ভিডিও ক্লাস ফলো করতে পারো, সেখানে বলে দেওয়া আছে কিভাবে হচ্ছে। তাহলে এল ইন্টু এল হলো 0.5, 1 মাইনাস কস 60 মানে হাফ, মানে 0.5 ইন্টু হাফ মানে 0.25 মিটার, মানে 25 সেন্টিমিটার ওপরে উঠে গেছে। তাহলে এই অবস্থানে তার বেগ যদি বলি, ধরো এটাকে আমি ইউ ধরছি, এটাকে যদি ভি বলি, তাহলে ভি স্কোয়ার সমান আমরা লিখতে পারি, অতএব ভি স্কোয়ার এই অবস্থানে বেগ সমান লিখতে পারি ইউ স্কোয়ার মাইনাস 2gh, উল্লম্ব দিকে সরণ এইচ। তাহলে ভি এর ভ্যালুটা আমরা বার করে নিই, আগে আমরা বার করবো ইউ এর ভ্যালুটা। ইউ এর ভ্যালুটা কি করে বার করব? ইউ এর ভ্যালুটা বার করছি ভরবেগ সংরক্ষণ লাগিয়ে। কিভাবে? 0.1 ইন্টু 150, এর ভরবেগ ইনিশিয়াল প্রাথমিক ভরবেগ এত, প্লাস এটার ভরবেগ 0 সমান এরা একত্রিতভাবে ইউ বেগে যাচ্ছে, তাহলে সমান 3। এটা হচ্ছে ভরবেগ সংরক্ষণ করে পেলাম।
তাহলে এর ভরবেগ প্লাস এর ভরবেগ সমান দুজনের একত্রিত ভরবেগ সংঘাতে ভরবেগ সংরক্ষণ হয়। তাহলে ইউটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 0.1 ইন্টু 150 ডিভাইডেড বাই 3 5। তাহলে তারা একত্রিতভাবে কত বেগে উঠবে? 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। তাহলে যখন সে ভূমি থেকে হাফ মিটার না 0.25 মিটার উঠে গেছে তখন তার বেগ কত? অর্থাৎ ভি স্কোয়ারটা এখানে চলে আসছে 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি মানে 9.8 ইন্টু 0.25। তাহলে এখানে ভি স্কোয়ারের ভ্যালুটা আমরা বার করে নিই। তাহলে 25 মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 0.25, ভি স্কোয়ারটা চলে আসছে 20.1। তাহলে ভি স্কোয়ারটা পেলাম। এবার কেন ভি স্কোয়ারটা বার করলাম দেখো তো, এই অবস্থানে যখন বস্তুটা গেছে তার এমজিটা এদিকে কাজ করছে মানে 3g, তার এদিকে একটা cos উপাংশ আছে এটা 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 3g cos 60। এইদিকে একটা টান আছে। এবার যেহেতু কণাটা বৃত্তপথে ঘুরছে, বৃত্তপথে কোনো অবস্থানে কেন্দ্র বরাবর যে লব্ধি বল সেটাই তাকে অভিকেন্দ্র বল সরবরাহ করে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব t মাইনাস 3g cos 60 হবে এর লব্ধি বল যেটা হলো কেন্দ্র বরাবর। টিটা বড় অবশ্যই, নাহলে বৃত্তপথে ঘুরতে পারবে না। তাহলে t মাইনাস 3g cos 60, তাহলে এই অবস্থানে কেন্দ্র বরাবর যে লব্ধি বল সেটাই তাকে কি যোগান দেবে? অভিকেন্দ্র বলের সূত্র কি? mv স্কয়ার বাই r। m কত পেয়েছি? আমি লিখলাম mv স্কয়ার বাই r, rটা এখানে l, তাহলে t চলে এলো 3g cos 60 প্লাস এটা এদিকে এসছে m কত 3, ভি স্কয়ার পেয়েছি 20.1, l কত 0.5। ঠিক আছে, এখানে আমরা মানটা বসিয়ে দিলেই, এটা আমরা h ধরে নিয়েছিলাম এইটুকুনি উচ্চতাকে, তাহলে এখান থেকে আমরা টিটা পেয়ে যাচ্ছি কত 3 ইন্টু, আমরা ক্যালকুলেশন করে নিই এবার, cos 60 মানে হাফ মানে 1.5 ইন্টু 9.8 প্লাস 3 ইন্টু 20.1 বাই 0.5, এটা আমাদের চলে এলো 135.3 নিউটন। তাহলে টানটা চলে এলো 100। হিসেবটাকে আমরা ভুল করলাম, একবার দেখে নিই। ওদের উত্তর তো 164 আছে, তাও আমি একবার দেখে নেবো হিসেবটা। 150ই বলেছিল তো, 150 মিটার পার সেকেন্ড বেগে আরেকবার হিসেবটা করি। তাহলে 3 ইন্টু ভি স্কয়ারটা বেরিয়েছে হচ্ছে 25 মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 0.25 বাই এল বেরিয়েছে 0.5, হাফ মিটার বলেছিল, এটা হলো 600 প্লাস 3g হলো 9.8 ইন্টু cos 60 মানে হাফ 135.3 নিউটনই আসছে এখান থেকে। উল্লম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে যখন আনত হয় তখন সুতোর টান কত? আমার তো হিসেবে কোনো ভুল দেখছি না, তোমরা একটু দেখো ক্যালকুলেশনটা। তাহলে এখানে ভরবেগ সংরক্ষণটা একবার করি, 0.1 ইন্টু 150 ডিভাইডেড বাই 3, 5ই আসছে। মনে হচ্ছে উত্তরে কোনো গন্ডগোল আছে, অঙ্কে তো কোনো ভুল নেই, এটাই তাহলে 135.3 নিউটন হলো টান। আর সেকেন্ড পার্ট কি বলেছে? আচ্ছা, বস্তুটি কি বৃত্তপথে ঘুরতে পারবে? তো বৃত্তপথে ঘুরতে গেলে আমরা কি জানি, এখানে ন্যূনতম বেগ হতে হয় √5gl। এখানে যদি বেগ √5gl এর সঙ্গে থেকে সমান হলে কি হবে? হাইস্ট পয়েন্টে যাবে, আর যদি তার থেকে বেশি হয় ঘুরে আসতে হবে। তাহলে √5gl-টা কত? √5gl সমান আসছে, আমরা দেখে নিই, √5g হলো 9.8। বৃত্তপথে ঘুরতে গেলে ন্যূনতম বিন্দুতে যে বেগ সেটার মান হয় √5 ইন্টু 9.8 ইন্টু এল হচ্ছে 0.5, এটা আসছে দেখো 4.94। তাহলে তারা যখন একসঙ্গে যুক্ত হয়ে ঘুরতে শুরু করলো সেই অবস্থানে
তার বেগ হওয়া প্রয়োজন যদি বৃত্তপথ কমপ্লিট করতে হয় সেটা 4.949 মানে 4.95 করতে পারি, এই বেগ বা তার থেকে বেশি হতে হবে। এবার সে কত বেগ নিয়ে শুরু করেছিল? 5 মিটার পার সেকেন্ড, তার মানে অবশ্যই বৃত্তপথে ঘুরতে পারবে। যেহেতু ইউ এর মানটা যেহেতু ইউ গ্রেটার দেন √5gl, অতএব বৃত্তপথে ঘুরতে পারবে। ঠিক আছে, তো অঙ্কটা কমপ্লিট হলো। অঙ্কের উত্তরটা, টেনশনের উত্তরটা, এটা পুরনো বই আমার, গত বছরের বই, এখন নতুন বইতে কি করেছে জানি না। এটাই উত্তর হবে 135.3 নিউটন। আর অবশ্যই বৃত্তপথে ঘুরতে পারবে, কারণ এখানে একটা এল হবে, ভ্যালুটা লিখিনি, 0.5 ক্যালকুলেটরে বসিয়ে দিয়েছিলাম। তো তাতে করে দেখতে পাচ্ছি সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগ দরকার 4.95 মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে সে শুরু করছে 5 মিটার পার সেকেন্ড। যেহেতু ইউটা আমাদের বড়, কার থেকে? √5gl থেকে, অবশ্যই সে বৃত্তপথে ঘুরতে সক্ষম হবে। আচ্ছা, এরপর আমরা দেখব 17 নম্বর অঙ্ক। 16 তাহলে ফার্স্ট পার্ট নতুন বইতে তোমরা দেখো কি উত্তর দিয়েছে। 164.7 নিউটন হবে না, ওটা 135.3 নিউটনই হবে। আচ্ছা, আর ব্যাসার্ধের একটি মসৃণ গোলকের সর্বোচ্চ বিন্দুতে একটি বস্তুকণা আছে। বস্তুকণাটি কত অনুভূমিক বেগ প্রদান করলে বস্তুটি গোলকের কেন্দ্র থেকে 4r/5 উচ্চতায় তখন এর থেকে বিচ্ছিন্ন হবে? আচ্ছা, তো দেখো ছবিটা, খুব সহজ অঙ্ক, একটু বুদ্ধি করে করতে হবে। তো বিচ্ছিন্ন হওয়ার অর্থ হচ্ছে, একটা ধরো একটা বস্তু কোন একটা তলের ওপর আছে, বিচ্ছিন্ন হয়েছে মানে তার উপর লম্ব প্রতিক্রিয়া শূন্য হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা বস্তুকে ধরলাম ইউ বেগ প্রদান করলাম, তো আর ব্যাসার্ধ বলেছে, তাহলে এগুলো আর। এবার প্রশ্নে বলেছে বস্তুকে কত অনুভূমিক বেগ প্রদান করলে গোলকটির কেন্দ্র থেকে যখন সে 4r/5 মোটামুটি এরকম একটা জায়গায়, কেন্দ্র থেকে 4r/5 উচ্চতায়, এটা বলে দিয়েছে 4r/5, এই উচ্চতায় যখন আসবে সে বিচ্ছিন্ন হবে, মানে এই অবস্থানে তার লম্ব প্রতিক্রিয়া শূন্য হয়ে যাবে। ক্লিয়ার? বিচ্ছিন্ন হওয়ার অর্থ হচ্ছে, তো দেখো তো এই যদি কেন্দ্র হয়, তো এখানে যদি বিচ্ছিন্ন হয়, এই উচ্চতাটা আমরা বলি কেন্দ্র থেকে বলেছে 4r/5, এখানে বললাম ইউ বেগ দেওয়া হলো। এবার সে যখন এখানে পৌঁছলো, তার ধরলাম বেগটা হয়েছে ভি, তার বেগটা হয়েছে ভি, তার মানে সে কতটা নেমে এসছে? সে নেমে এসছে কিন্তু r/5। এটা যদি বলি এক্স দূরত্ব নেমে এলো, তাহলে এক্সটা কত হবে? এই পুরোটা আর, তাহলে এক্স হচ্ছে r - 4r/5 মানে r/5। তাহলে r/5 যদি নেমে আসে, সেই অবস্থানে তার বেগ কত হবে? তাহলে ভি স্কোয়ার সমান হবে ইউ স্কোয়ার প্লাস, নিচে নামছে, নিচে নামলে প্লাস 2gx, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2gx কত? r/5, তাহলে এটা হলো ভি স্কোয়ার। আচ্ছা, এবার এই অবস্থানে কি কি বল কাজ করছে? তো যদি এই কোণটা বলি থিটা, তাহলে এই দিকে কাজ করছে তার এমজি, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এইদিকে হচ্ছে এমজি কস থিটা, তাহলে এমজি কস থিটা, এদিকে লম্ব প্রতিক্রিয়া এন। বিচ্ছিন্ন হয় মানে কোনটা শূন্য হবে? লম্ব প্রতিক্রিয়া শূন্য হবে। তার মানে জেনারেল ইকুয়েশন, বৃত্তপথে যেহেতু ঘুরছে, অতএব লব্ধি বলটা কোন দিকে হয়? কেন্দ্রের দিকে হয়, কারণ বৃত্তপথে ঘুরতে গেলে তার কেন্দ্র বরাবর একটা লব্ধি বল দরকার, যা তাকে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল যোগান দেবে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি mg cos থিটা মাইনাস n ইকুয়ালস টু mv স্কয়ার বাই r, কারণ সে r ব্যাসার্ধের বৃত্তপথেই ঘুরছে। তাহলে এখানে বিচ্ছিন্ন হতে গেলে, যেহেতু বিচ্ছিন্ন হবে, বিচ্ছিন্ন, অতএব n সমান 0। মনে রাখবো, বিচ্ছিন্ন মানে একজন ব্যক্তি মাটিতে দাঁড়িয়ে আছে, বিচ্ছিন্ন হলো মানে তার মাটির তলা থেকে
মাটি থেকে পায়ের তলা থেকে মাটি সরে গেল, অর্থাৎ সে ফ্লাইট করবে, মানে ভাসতে শুরু করবে, অর্থাৎ এনটা 0। তাহলে ভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বা লম্ব বলের মান 0। তাহলে লম্ব বল যদি 0 হয়ে যায়, অতএব জি কস থিটা, কস থিটা কত আসছে দেখো, এই যে ত্রিভুজ পেয়েছো দেখো, এটা থিটা, এইটুকুনি 4r/5 আর অতিভুজটা হচ্ছে r, তাহলে এটা আসছে 4r/5 বাই r সমান, এনটা তো 0, এম তো কেটে দিয়েছি, ভি স্কোয়ারের ভ্যালুটা কত পেয়েছি, ইউ স্কোয়ার বাই 2gr/5 বাই r। ঠিক আছে, এম ভি স্কোয়ার বাই আর, এমটা কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কোনটা বার করব, ইউ এর ভ্যালুটা বার করব। ইউ এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে আমাদের এখানে ইউ স্কোয়ার চলে এলো, এটা আসছে দেখো 4g/5। উত্তরে কত দিয়েছে, এটা আর আছে তাই না, আর 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 এটা mg, আচ্ছা এখানে তো এটা cos থিটা হচ্ছে 4/5, cos থিটা হলো 4/5, mv স্কোয়ার বাই আর যদি করি, ঠিকই আছে, হিসাবটা করে দেখি কত কি আসছে। এটা আসছে আমাদের 4g/5 মাইনাস, এটা আসছে 2g/5, এটা আর থাকা উচিত ইউ এর মধ্যে, এটা তো ভি স্কোয়ার হলো, এখানে ইউ ধরেছি, তাহলে mg cos থিটা মাইনাস n ইকুয়ালস টু mv স্কোয়ার বাই আর, mv স্কোয়ার বাই আর, ঠিকই আছে। তাহলে ইউ চলে এলো ওভার 2g, এটা আর থাকা উচিত, আরটা আসছে না কেন, এখানে আমি বিয়োগ দেখে নিই একবার, দাঁড়াও, হিসেবের কোনো ভুল নেই। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gx, এক্স দূরত্ব নেমেছে, এক্সটা হচ্ছে আমাদের এটা, আচ্ছা mg cos থিটা, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে 4r/5 বাই r, ঠিক আছে। হ্যাঁ, আমাদের কি যেন বার করতে দিয়েছে সেটাই আগে দেখি। সর্বোচ্চ বিন্দুতে বস্তুকণা চালনা করবে, অনুভূমিক বেগ কত হলে সে কেন্দ্র থেকে আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে। এনটা যদি 0 হয় তাহলে mg cos থিটা ইকুয়ালস টু mv স্কোয়ার বাই আর, ভি স্কোয়ারের মানটা হচ্ছে এটা, ও সরি সরি সরি, আমি একটা জিনিস একটু ভুল করেছি, দেখো এখানে একটা পুরোটা বাই আর হবে, হ্যাঁ এখানটা, হ্যাঁ তাই ভাবছি উত্তরটা কেমন আসছে, রাইট, এটা এরকম হবে তো। তাহলে এখান থেকে ইউ স্কোয়ার বাই আর, হ্যাঁ এই আরটা এখানে চলে আসবে, যদি বিচ্ছিন্ন করে দিই তাহলে এখানে একটা আর চলে আসছে। আমি ভি স্কোয়ারের যে মানটা পুরোটা তো বসাতে হবে, আমি শুধু এখানে বাই এটা রাখ দিয়েছিলাম, ওটা ক্যালকুলেশনে ভুল হয়েছিল, তাহলে 2gr/5, হ্যাঁ ঠিক আছে। তাহলে ইউটা হতে হবে √, তাই ভাবছি, কারণ শুধু রুট জি দিয়ে হবে না, জি আর দিয়ে আসবে, কারণ ডাইমেনশনালি ম্যাচ করছে না, মাত্রিকগতভাবে ভুল চলে আসছে। ঠিক আছে, বোঝা গেল কি করলাম। তাহলে এখানে আমি ভুলটা যেটা করেছিলাম, ভি স্কোয়ারের যে মানটা বসিয়েছি সেটা শুধু এর তলায় আর লিখেছিলাম, পুরোটার তলায় আরটা লিখিনি, হয়ে গেল অঙ্কটা খুব সহজভাবে। তাহলে বিচ্ছিন্ন হবে এই কথাটা যদি থাকে, তাহলে আমাদের বুঝতে হবে কি, আমাদের বুঝতে হবে এন এর মান 0। এরপর আমরা 18 নম্বর অঙ্কটা দেখব। 18 নম্বর অঙ্কে বলেছে 40 কেজি ভরের একটি বস্তুকে এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে এক প্রান্তে বেঁধে বস্তুটিকে উল্লম্ব তলে আন্দোলিত হচ্ছে, কৌণিক বিস্তার θ0 মানে সর্বোচ্চ যে সরণ, আচ্ছা তারটি যখন উল্লম্বের সঙ্গে থিটা কোণ করে তখন সুতোর টান কত। আচ্ছা তো কেমন বলেছে, ধরো এইভাবে দোলনটা হচ্ছে, উল্লম্ব মানে দোলন গতি, তো এটা হলো তার সর্বোচ্চ কৌণিক বিস্তার, এটাকে θ0 এখানে লিখি, এখানে গিয়ে বস্তুটা থেমে যায়, আর যখন সে উল্লম্বের সঙ্গে থিটা কোণ করে, মানে এটা যখন থিটা, তখন টানটা আমাদের বার করতে হবে। তো এখানে তার তো বেগ 0, এখানে একটা বেগ আছে ভি, তাহলে ভি স্কোয়ারটা কত আমরা কি করে বার করব।
তো ভি স্কোয়ার সমান ধরো এই দূরত্বটাকে আমরা যদি এক্স ধরে নিই, তাহলে ভি স্কোয়ার সমান লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2gx, কারণ নিচে নামছে, নিচে নামার ক্ষেত্রে এখান থেকে নিচে নামলে বেগটা বাড়বে, তাহলে ভি স্কোয়ার সমান চলে আসে 2gx। আচ্ছা এক্সটা কত? এক্স মানে এই যে দুটো অবস্থান এদের মধ্যে উচ্চতার পার্থক্য, মানে প্রথমটার উচ্চতা যদি ধরি সর্বোচ্চ h1 মাইনাস দ্বিতীয়টার উচ্চতা যদি ধরি h2, এইটুকুনি যদি ধরি h2, এটা বললাম h1, তাহলে h1 থেকে h2 বিয়োগ করলে x এর মানটা পাওয়া যাচ্ছে। এবার h এর সূত্র কি শিখেছি? h মানে l ইন্টু, এটা যদি l ধরি 1 মাইনাস cos থিটা 0 মাইনাস l ইন্টু 1 মাইনাস cos থিটা, তাই তো? উচ্চতার সূত্র শিখেছি উল্লম্ব বৃত্তীয় গতির ক্ষেত্রে, তোমরা দেখতে পারো। এটা তো আমাদের নিউটনের আমাদের বৃত্তীয় গতির মধ্যে আমি করিয়ে দিয়েছি। তাহলে এটা আসছে 2g ভি স্কোয়ার সমান, এখানে যে বেগ তার স্কোয়ার আসছে 2gl cos থিটা মাইনাস cos থিটা 0। তো এবার এই অবস্থানে যে টান, সেটা লব্ধি বলটা কোন দিকে থাকতে হবে? লব্ধি বলটা থাকতে হবে কেন্দ্রের দিকে। তাহলে টি মাইনাস এখানে এদিকে কত কাজ করবে? mg cos থিটা, একটু আগেই করলাম আগের অঙ্কে। তাহলে টি মাইনাস mg cos থিটা, সেটাই এই বিন্দুতে তাকে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল যোগান দেয়। আমরা শিখেছি কি, বৃত্তপথে ঘূর্ণায়মান কণার ক্ষেত্রে কণাটির ওপর কেন্দ্র বরাবর যে লব্ধি বল কাজ করবে সেটাই তাকে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল সরবরাহ করবে। তাহলে টি চলে এলো mg, মানে ওখানে যে টান mg cos থিটা প্লাস m ভি স্কোয়ার বাই এল, ভি স্কোয়ার বাই এল এর ভ্যালু আসছে 2g cos থিটা মাইনাস cos থিটা 0। ওকে, তাহলে এখানে আসছে, আমরা mgটা যদি কমন নিই তাহলে আসছে 3 cos থিটা মাইনাস 2 cos থিটা 0। তাহলে এটাই হলো টান। আর এম এর মানটা জানা কত ছিল? 40 কেজি। তাহলে 40 ইন্টু 9.8 392। তাহলে এটা হলো 392 3 cos থিটা মাইনাস 2 cos থিটা 0। তাহলে এটাই হচ্ছে আমাদের থিটা অবস্থানে সে যখন উল্লম্বের সাথে থিটা কোণ করবে তখন টান। খুব সহজে আমরা করে ফেলছি। একমাত্রিক গতির ধারণা থেকে আমরা ওপরে গেলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, নিচে নামলে ইউ স্কোয়ার প্লাস 2as, সেই সূত্র ব্যবহার করছি। নেক্সট পার্ট দিয়েছে সুতোর অসহভার যদি 784 নিউটন হয় তাহলে সর্বোচ্চ কৌণিক বিস্তার কত? তো দেখো আমাদের এখানে এই যে রিলেশন, এই রিলেশনে আমরা দেখতে পাচ্ছি থিটার মান যখন 0 তখন টান সর্বোচ্চ। ওকে, থিটার মান যখন 0 তখন কিন্তু টানের মানটা সর্বোচ্চ। তো এটা যে কোনো অবস্থানে, তো থিটা সমান 0 হলে টান সর্বোচ্চ। তাহলে টান যদি থিটা ইকুয়াল টু 0 হলে সর্বোচ্চ হয় তাহলে টি ম্যাক্সিমাম চলে আসছে এখান থেকে 392 3 মাইনাস 2 cos থিটা 0। কারণ দেখতেই পাচ্ছি থিটার মান 3 cos থিটা, কারণ থিটা 0 তো কনস্ট্যান্ট, কারণ সে কতখানি কোণ যাবে সেটা ফিক্সড। তাহলে থিটার মানটা কত হলে, থিটার এখানে ভ্যারিয়েবল অ্যাঙ্গেল, থিটার সর্বোচ্চ মান থিটা 0, তো থিটার মান cos থিটার সর্বোচ্চ মান 1, মানে থিটাটা 0 ডিগ্রি হলে টানটা সর্বোচ্চ হবে। এবং টি ম্যাক্সের ভ্যালু দিয়ে দিয়েছে, কারণ কত যেন দেখলাম 784। তাহলে 784 বাই 392 সমান 3 মাইনাস 2 cos থিটা 0। তাহলে 2 cos থিটা 0 চলে এলো, 3 বিয়োগ এটা কাটলে হচ্ছে 2, 3 বিয়োগ 2, তাহলে cos থিটা 0 সমান হাফ। অতএব থিটা 0 কৌণিক বিস্তার হচ্ছে 60 ডিগ্রি। একদম ইজি প্রসেস আমি করাচ্ছি অঙ্কটা, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আমরা যে টানের রিলেশনটা পেলাম সেখানে দেখতে পাচ্ছি সেটা টেনশনটা ফাংশন অফ থিটা
এবং থিটার মানটা যখন 0 ডিগ্রি হবে তখনই কিন্তু টানটা সর্বোচ্চ হবে। থিটার মান কস থিটার সর্বোচ্চ মান 1, তাহলে সর্বোচ্চ টানের ভ্যালু কত 3 - 2 cos থিটা 0। তাহলে এখানেই আমরা বসিয়ে দিয়ে থিটাটা বার করে ফেললাম খুব ইজি ভাবে। আচ্ছা, এরপর আমরা দেখি 19 নম্বর অঙ্ক। প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক খুব ভালো করে করবে। একটি সরল দোলকের লম্ব বিন্দু খাড়া নিচে কিছু দূরে একটি পেরেক আছে। আচ্ছা, এই ধরো সরল দোলক, দোলক পিণ্ড, লম্ব বিন্দু মানে আলম্ব বিন্দুর খাড়া নিচে একটা পেরেক আছে। দোলক পিণ্ডটিকে এক পাশে 60 ডিগ্রি উল্লম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে ছেড়ে দেওয়া হলো। মানে জিনিসটা এখানে ধরো একটা পেরেক আছে, এই পয়েন্টে সি পয়েন্টে পেরেক আছে, তো এটাকে এইভাবে ছেড়ে টেনেছে, টেনে এটাকে ছেড়ে দিয়েছে। ওকে, আচ্ছা, এরপর যদি পিণ্ডটি পেরেককে কেন্দ্র করে ঘুরতে সক্ষম হয়, তাহলে লম্ববিন্দু থেকে পেরেকটির দূরত্ব কত? লম্ববিন্দু থেকে পেরেকটির দূরত্ব মানে এইটুকুনি দূরত্ব আমাদের বার করতে হবে। এক্স ধরলাম, আর দৈর্ঘ্য কিছু দিয়েছে, ও আচ্ছা হ্যাঁ, আমাদের তো সরল দোলক, তাহলে 1 মিটার দৈর্ঘ্য সেটা ধরে নিতে হবে। এল হচ্ছে 100 সেমি, সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, মোটামুটি 98 সেন্টিমিটার হয়, আমি 100 সেমি ধরে নিলাম। তো এখান থেকে ছেড়েছি, তার মানে তাহলে এই যে দূরত্বটা, তাহলে সেটা হচ্ছে 100 - x। তার মানে 100 - x মানে এই বিন্দুকে কেন্দ্র করে যদি ঘুরতে হয়, মানে এই যে সিতে এসে যখন এটা ঘুরতে শুরু করবে, মানে এটার দৈর্ঘ্যটা কত 100 - x। তার মানে এই দিকে তার বেগ v কত হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু √5g 100 - x। তার মানে এখান থেকে এখানে নামলে তার যে বেগটা হবে সেটা অবশ্যই এই বেগের থেকে বড় বা সমান হতে হবে। তাহলে এর যে হাইটটা কত 100 × 1 - cos 60 মানে 50 সেমি। 50 সেমি উচ্চতা থেকে ছাড়লাম, সে কতটা নামছে 50 সেমি নামছে। তাহলে ভি আমরা কি জানি, আবার ভি স্কোয়ার সমান, তার মানে এখানে বেগ যদি ধরি ভি বেগ অর্জন করলো, তাহলে ভি স্কোয়ার সমান কত লিখতে পারি 2g × 50। এখানে ইউ তো 0, নিচে নামলে ইউ স্কোয়ার প্লাস 2s, তাহলে ভি স্কোয়ার এটা, তার মানে অতএব 2g × 50 ইকুয়ালস টু, এখান থেকে ভি স্কোয়ার পাচ্ছি কত 5g × 100 - x ইকুয়াল টু দিলাম, অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ইকুয়াল টু হওয়া দরকার। আমরা মিনিমাম ভ্যালুটা বার করছি আমাদের, যাতে করে এটা বৃত্তপথে ঘুরতে পারে। তাহলে এটা হলো আমাদের জিটা কেটে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের 20 100 - x, তাহলে x চলে এলাম 80 সেন্টিমিটার। তাহলে লম্ববিন্দু থেকে পেরেকটির দূরত্ব 80 সেমি, তাহলে এটা ঘুরতে পেরেছে। মানে এই যেহেতু এটা সিকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে বেগটা হতে হবে, বৃত্তপথে ঘুরতে গেলে সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগ হতে হয় √5g, আর এখানে আরটা হচ্ছে 100 - x। তার মানে এখান থেকে নামার ফলে সে যে বেগ অর্জন করবে, উল্লম্ব এই দূরত্ব নেমেছে, সেই বেগটাকে অবশ্যই √5g এর থেকে সমান বা বড় হতে পারবে, মানে সমান ধরে মিনিমাম কত হওয়া দরকার সেটা আমরা বার করলাম এবং অঙ্কটা কমপ্লিট হয়ে গেল খুব সহজ উপায়। নেক্সট দেখব 20 নম্বর সমস্যা। বলছে মসৃণ অনুভূমিক তলে 50 সেন্টিমিটার/সেকেন্ড বেগে ধাবমান একটি বস্তু সমভরের অন্য একটি বস্তুর সঙ্গে আঘাত করলো, মানে ওটা মনে স্থির আছে। আচ্ছা, সংঘাতটি স্থিতিস্থাপক ও সংঘাতের পর প্রথম বস্তুর বেগ 30 সেন্টিমিটার/সেকেন্ড হলে দ্বিতীয় বস্তুর বেগ কত? দেখাও যে সংঘাতের পর বস্তু দুটি পরস্পর সমকোণে গতিশীল হবে। আচ্ছা, তো এই হলো এক বস্তু, ধরলাম এটার বস্তুর ভর m, আর এদিক থেকে একটা বস্তু আসছে, সেটা কত বেগে আসছে বলেছে 50 সেমি/সেকেন্ড, এ আসছে 50 সেন্টিমিটার/সেকেন্ড, আর এর বেগ হচ্ছে প্রাথমিক বেগ
0। ওকে, তাহলে আমরা যদি, আর সংঘাতের পর বলে দিয়েছে, সংঘাতের পর পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত ধরে নিয়েছে, আর এটা প্রথম বস্তুর বেগ হয়েছে 30, এর বেগটা কমে হয়ে গেছে 30 সেমি পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় বস্তুর বেগ কত সেটা আমাদের ভিটা কত বার করতে হবে। তাহলে ভরবেগ সংরক্ষণ যদি আমরা করি, তাহলে ভরবেগ সংরক্ষণ অনুসারে পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত, এবং আমরা ধরে নিচ্ছি ধর এইভাবে তারা যখন গতিশীল হচ্ছিল, গতিশীল হওয়ার পর এটা 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর, বা এটাকে 1 দিই। 1 নম্বর বস্তুটা তার প্রাথমিক ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে চলে গেছে, আর দ্বিতীয়টা চলে গেছে বিটা কোণে। তাহলে প্রথমটার বেগ বলে দিয়েছে 30, এটার বেগ ছিল হচ্ছে 50, এটার বেগ ছিল 0, এটার বেগ সংঘাতের পর বলেছে 30 সেমি পার সেকেন্ড, এই অ্যাঙ্গেলটা বিটা, এটা 2 নম্বর বস্তু। তো এটার বেগ ধরলাম ইউ বা ভি, এটা আমরা বার করব। তো ভরবেগ সংরক্ষণ সূত্র অনুসারে আমরা লিখতে পারি, দেখো কি লিখতে পারছি। তাহলে ভরবেগ সংরক্ষণ অনুসারে প্রত্যেকটার ভর সমান, সবগুলোর ভর m ধরে নিয়েছি, তাহলে m × 50 টুয়ার্ডস এক্স অ্যাক্সিস বরাবর যদি ধরি, এক্স অক্ষ, m × 50 এ যাচ্ছে ভরবেগ এদিকে। সংঘাতের পর এটার ভরবেগ কত হয়েছে, mv cos আলফা প্লাস m × 30 cos বিটা। ওকে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর গেলে এর হচ্ছে এদিকটা ওয়াই বরাবর প্রাথমিক ভরবেগ 0, অন্তিম কত, এটাকে ওয়াই, এটাকে এক্স অক্ষ হচ্ছে, এটা ওয়াই। তাহলে এর কত হচ্ছে mv sin আলফা প্লাস, এটা উল্টো দিকে গেছে তাই মাইনাস করে দিলাম, mu মানে m × 30 sin বিটা। তাহলে এখান থেকে দেখো পেয়ে গেলে আমরা পেয়ে যাচ্ছি v sin আলফা সমান 30 sin বিটা। তো এই হলো আমাদের সম্পর্ক। এই সম্পর্কগুলো আমাদের সমাধান করে উত্তরটা বার করতে হবে। তাহলে ফার্স্ট যে রিলেশনটা আমরা পেলাম, তাতে করে কি পেলাম, মেন ছবি এটাই, আমি এটা মুছছি না। ফার্স্টেরটা থেকে পাচ্ছি v cos আলফা প্লাস 30 cos বিটা ইকুয়ালস টু 50, আর এখান থেকে পাচ্ছি v sin আলফা সমান 30 sin বিটা। ঠিক আছে, তো এই দুটো সম্পর্ক সমাধান করে আমাদের আরেকটা কাজ আমরা করতে পারি। থাক, এটাই ভালো, আমাদের এই সম্পর্কগুলো কাজে লাগিয়ে সমাধান করতে হবে। তো একটা পেলাম পূর্ণ স্থিতিস্থাপক সংঘাতে আবার শক্তি সংরক্ষণ হয়, সেটাকে যদি কাজে লাগাই তাহলে হাফ m × 50 স্কোয়ার সমান কত হবে, হাফ m × 30 স্কোয়ার। এটা কি অনুসারে লিখছি, ভরবেগ থেকে দুটো পেলাম। এবার যেহেতু পূর্ণ স্থিতিস্থাপক সংঘাতে শক্তি সংরক্ষণ প্লাস এর গতিশক্তি কত, হাফ mv স্কোয়ার। তাহলে এখান থেকে ভি এর মানটা পেয়ে যাচ্ছে 40। তাহলে দ্বিতীয় বস্তুর বেগ পেয়ে গেলাম। এবার ভিটা যদি 40 পেয়ে যায়, ভি এর মানটা যদি 40 পেয়ে যায়, তাহলে 40, তাহলে 40 sin আলফা সমান 30 sin বিটা। অনেকটা সহজ হয়ে গেল আমাদের আলফা বিটার মানটা বার করা।
তো দেখে নাও সম্পর্কগুলো আমি একটু মুছে দেবো যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে শক্তি সংরক্ষণ থেকে বেগের মানটা পেয়ে গেলাম, প্রাথমিক গতিশক্তি সমান সংঘাতের পর গতিশক্তি, সেই ধারণা থেকে। এবার এই সমাধানগুলো থেকে ভি এর মানটা 40 পেয়ে গেছি। তো আমি এক্স অক্ষ বরাবর শক্তি ভরবেগ সংরক্ষণ করেছি, ওয়াই বরাবর করে প্রথম দুটি ইকুয়েশন পেয়েছি, আর শক্তি সংরক্ষণকে কাজে লাগিয়ে বেগের মানটা বার করে ফেলেছি। তো এইটা আমি এবার মুছে দিচ্ছি। তো এখান থেকেও পেয়ে গেলাম, তাহলে ভিটা হলো 40, তাহলে 40 cos আলফা প্লাস 30 cos বিটা সমান হচ্ছে 50। আর এখান থেকে পেলাম, তাহলে পেলাম 4 cos আলফা প্লাস 3 cos বিটা সমান 5, এটা 1 নম্বর সমীকরণ। আর এখান থেকে পেলাম 4 sin আলফা সমান 3 sin বিটা। ওকে, আর একটা কাজ করতে পারি আমরা, cos আলফা cos বিটার এখান থেকে এই যে 2 নম্বর সমীকরণ, এটাকে যদি আমরা এরকম লিখি 4√1 মাইনাস cos স্কয়ার আলফা সমান 3√1 মাইনাস cos স্কয়ার বিটা, তাহলে এখান থেকে পাচ্ছি 16 1 মাইনাস cos স্কয়ার আলফা সমান 9 1 মাইনাস cos স্কয়ার বিটা। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পেয়ে যাচ্ছি, সেটা পাচ্ছি 16 মাইনাস 16 cos স্কয়ার বিটা cos স্কয়ার আলফা সমান 9 মাইনাস 9 cos স্কয়ার বিটা। তাহলে এখান থেকে আমরা এটা এদিকে আনলে ওটা ওদিকে নিয়ে গেলে আসছে 16 cos স্কয়ার আলফা মাইনাস 9 cos স্কয়ার বিটা সমান চলে আসছে 7, এটা 3 নম্বর সমীকরণ। এবার দেখো প্রথম দুটো সমীকরণকে, প্রথম সমীকরণটাকে আমরা যদি রিপ্লেস করে দিই, ক্যালকুলেশনটা বড়, তো প্রথম থেকে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে cos আলফা মানে 4 cos আলফাটা কত আসছে, 4 cos আলফা আসছে 5 মাইনাস 3 cos বিটা। এই মানটা যদি এখানে বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা বিটার মানটা পেয়ে যাব। তাহলে সেটা আমরা সলভ করে ফেলি, আমি তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা নিজেরা করে নেবে। তাহলে এখানে যদি বসাও তাহলে লিখতে পাচ্ছ 5 মাইনাস 3 cos বিটা হোল স্কয়ার মাইনাস 9 cos স্কয়ার বিটা সমান 7। হয়তো এটাকে সহজ উপায় করা যেত, আমার এখন আপাতত মাথায় আসছে না, তোমরা চেষ্টা করবে। আমি তোমাদের ধরিয়ে দিচ্ছি, এটা আসছে 25 প্লাস 9 cos স্কয়ার বিটা মাইনাস এটা 5 3 15 2 30 30 cos বিটা মাইনাস 9 cos স্কয়ার বিটা সমান 7। তাহলে cos স্কয়ার বিটা কেটে গেল, তাহলে 30 cos বিটা চলে এলো, 30 cos বিটা চলে আসছে এখান থেকে। এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে আসছে আমাদের 18, তাহলে cos বিটা চলে এলো 40/18/30, মানে 6 দিয়ে কাটলে 3/5, cos বিটা চলে আসছে 3/5। ঠিক আছে, cos বিটা আসছে 3/5, আর এখান থেকে যদি বসিয়ে দাও তাহলে cos বিটা 3/5 আসছে, মানে তাহলে এটা আসছে 5 মাইনাস 3 × 3/5। তাহলে এখান থেকে cos আলফা চলে আসছে 4/5। তাহলে এখান থেকে আমরা বিটা কোনটা পেয়ে গেলাম, অতএব আলফা পেয়ে গেলাম। আলফা কত পেলাম, cos ইনভার্স 4/5, মানে 37 ডিগ্রি হওয়া উচিত। দেখি কত আসে, হ্যাঁ 37 ডিগ্রি। আর বিটা পেয়ে গেলাম তার মানে 53 ডিগ্রি। তাহলে দুটোর মধ্যবর্তী কোণ অতএব আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। এইভাবে প্রবলেমটা করতে হবে, আমি সেটা সমাধান করে দিলাম। কিভাবে, একটু বড় হলো, লেন্দি হলো, কিন্তু ব্যাপারটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে কিভাবে আমরা সমাধান করতে পারি। তো এইভাবে যেমন এটাকে করলে, এখানে আমাদের 40 মেন দুটো ইকুয়েশনে দুটো ছিল, তো হ্যাঁ ভি ছিল, এটা ভি এর মানটা। তো এটাকে আমরা একটা ভাবে ভাবতে পারি, এই দুটো তো আমাদের ইকুয়েশন, তো এটাকে আমি মাইনাস দিয়ে এদিকে লিখলাম সমান 0।
এটাকে আরেকটা ভাবে দেখাচ্ছি, এটা একটা সমাধান দেখালাম কিভাবে আলফা বিটা বেরোলো। তো আমাদের আলফা প্লাস বিটাটা বার করতে হবে। সেকেন্ড মেথড, আমরা যদি এই দুটো সমীকরণকে একে স্কোয়ার যোগ 2 স্কোয়ার, এই দুটোকে স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে এটা কত আসছে দেখো, 4 স্কোয়ার কস স্কোয়ার থিটা 4 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 4 মানে 16। এটা থেকে আসবে 3 স্কোয়ার কস স্কোয়ার বিটা, এখান থেকে আসবে 3 স্কোয়ার সাইন স্কোয়ার বিটা মানে 9, প্লাস এটা থেকে আসবে 2ab কস আলফা কস বিটা মানে হচ্ছে 2 × 4 × 3 কস আলফা কস বিটা, আর এটা থেকে আসবে মাইনাস 2 × 4 × 3 সাইন আলফা সাইন বিটা। একটু শর্ট প্রসেস এটা, তো এটা সমান চলে আসছে 25। তাহলে এখান থেকে তোমাদের যেটা আসছে 3 4 দুগুণে 8 24, তাহলে 24 কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা মানে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। এই ভ্যালুটা চলে আসছে দেখো 16 9 25, এদিকেও 25 কেটে গিয়ে 0 হয়ে গেল। এবার কস এ কস বি মাইনাস সাইন আই সাইন বি মানে কস আলফা প্লাস বিটা সমান 0, অতএব আলফা প্লাস বিটা হচ্ছে π/2 বা 90 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবেও তোমরা এটাকে সমাধান করতে পারো, তোমাদের যেটা পছন্দ হবে সেটা করবে। আমি দেখালাম দুটো উপায়। আলটিমেটলি আমরা যদি বলতো প্রথমটার সাথে কোণ কত, দ্বিতীয়র সাথে কোণ কত, তখন কিন্তু প্রথমটাই মানে প্রত্যেকটা যদি কোণ বার করতে দিত তার জন্য কিন্তু প্রথম মেথডটা পারফেক্ট। ওকে, আমি দুটো ভাবে দেখিয়ে দিলাম, তোমাদের যেটা মনে হবে সেটাই করবে। এরপর আমরা 21 নম্বর অঙ্কটা দেখব। 1 কেজি ভরের একটি বস্তু বিস্ফোরণের পর 1:1:3 অনুপাতে ভেঙে গেল। সমান ভরের দুটো টুকরো পরস্পর সমকোণে 30 ডিগ্রি কোণে গেল। তো 1 কেজি ভরের একটা বস্তু আছে, সেটা বিস্ফোরণ হয়ে 3টে টুকরো ভেঙেছে 1:1:2 মানে এটা ভেঙেছে 1 1 আর 3। 1:1:3 মানে এটা 200 গ্রাম, এটাও 200 গ্রাম, এটা 600 গ্রাম। 1 1 3, যে দুটো সমান ভর সে দুটো সমকোণে গেছে। তাহলে কেমন, 200 গ্রামটা ধরলাম x অক্ষ বরাবর গেছে, একটা 200 গ্রাম গেছে y অক্ষ বরাবর। তারা কত গেছে, 30 মিটার/সেকেন্ড বেগে। তাহলে তৃতীয় যেটা টুকরো 600 গ্রামটা কোন দিকে যাবে, হিসেব মতন যাবে উল্টো দিকে। ভরবেগ সংরক্ষণ, এই দুটো যে লব্ধি তার ঠিক উল্টো দিকে যাওয়া উচিত, নাহলে মোট ভরবেগ কখনো 0 হবে না। আমি ধরে নিলাম তৃতীয় টুকরোটা ভি বেগে গেছে। তাহলে ভরবেগ সংরক্ষণ অনুসারে আমি লিখতে পারি এটার ভরবেগ কত, 200 গ্রাম মানে 0.2 কেজি, এটা 0.2 কেজি, এটা 0.6 কেজি। কারণ যেহেতু এটা মিটার/সেকেন্ডে দিয়েছে তাই ওটাকে আমরা কেজিতে করে নিলাম। তাহলে ভরবেগ সংরক্ষণের সূত্র অনুসারে লিখতে পারি 0.2 × 30 কোন দিকে গেছে আই ক্যাপ, প্লাস 0.2 × 30 কোন দিকে গেছে জে ক্যাপ, প্লাস 0.6 ভি ভেক্টর। তিনটের ভেক্টর সাম 0 হবে, অবশ্যই মড। তাহলে এখান থেকে আমরা ভি ভেক্টরটা পেয়ে যাচ্ছি কত, 0.2 × 30 বাই 0.6 মানে 10 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ। তাহলে কোন দিকে আছে, দুটোই নেগেটিভ, ঠিকই আছে, এক্সটাও নেগেটিভ ওয়াইটাও নেগেটিভ। তার মানে তারা নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই মানে 3 নম্বর কোয়াড্রেন্টে যাবে। তাহলে তার মানটা কত হবে, 10√, তোমরা একবারেও লিখতে পারো 10√2, তাহলে 10² যোগ 10², তাহলে 10√2
মিটার পার সেকেন্ড বেগে যাবে। আর দিক কোন দিকে হবে, আমরা নেগেটিভ এক্স অক্ষের সাথে ধরলাম থিটা কোণে গেছে, তাহলে থিটাটা আসবে কত, ট্যান থিটা আসবে y/x 10/10 থিটা 45 ডিগ্রি। তার নেগেটিভ এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে ওরা উত্তরটা কিভাবে দিয়েছে। আচ্ছা, প্রথম টুকরের সাথে এটা যদি 45 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, প্রথমটার সাথে কত ডিগ্রি হচ্ছে আমাদের যেমন খুশিভাবে ভাবতে পারো, এটাকে 45 যেহেতু এটা 180 প্লাস 45 কিংবা এদিকের কোণটা ভাবতে পারো, এরমভাবে উত্তর লিখতে হবে। তাহলে সেটা নেগেটিভ এক্স অক্ষের সঙ্গে নেগেটিভ ওয়াইয়ের দিকে থিটা কোণে গেছে এবং সেটা 45 ডিগ্রি কোণে গেছে, বা দ্বিতীয়টার সাথে 135 ডিগ্রি, মানে এর উত্তর কীভাবে দিয়েছে, প্রথমটার সাথে না, আচ্ছা প্রত্যেকের সাথেই 135, তাই তো হচ্ছে এর সাথেও এর সাথেও এটা হচ্ছে 135 ডিগ্রি। কেন, এটা 90, এইটুকুনি 90 প্লাস 45 135। আবার এখানেও দেখো আমাদের এটা 45 হলে এটাও 45 প্লাস 90 135। তাহলে প্রত্যেকের সাথে মানে ছোট ভরগুলোর সাথে, মানে ক্ষুদ্র ভরগুলোর সাথে প্রত্যেকের সঙ্গে 135 ডিগ্রি কোণে গেছে এবং তার বেগটা হচ্ছে 10√2 মিটার পার সেকেন্ড। ওকে, আমাদের অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা যাব 22 নম্বর যে অঙ্ক, সেটা তো অঙ্কগুলো ভালো করে বুঝে নেবে এবং ঠিক করে নেবে, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এগুলো আমাদের বেসিক অঙ্ক, যদিও আমাদের এবছর বোর্ড এক্সামে কলিশনটা বাদ দিয়ে দিয়েছে, তবু আমাদের যেই মেন নিটের জন্য এগুলো খুবই দরকার। আচ্ছা, 22 নম্বর অঙ্কে কি বলেছে, 22 নম্বর অঙ্কে বলেছে একটি গোলক সমভরের স্থির গোলকের সাথে সরাসরি ধাক্কা মারে, সংঘাত গুণাঙ্ক কি হলে দেখাও যে সংঘাতের পর তাদের বেগের অনুপাত এত হবে। তো একটি m ভরের গোলক সমভরের একটা স্থির গোলক, এটার বেগ ধরলাম u1, এর বেগ u2 0, সংঘাতের পর এর বেগ v1, এর হলো v2। তাহলে ভরবেগ সংরক্ষণ থেকে আমরা লিখতে পারি mu প্লাস m ইন্টু 0 সমান mv1 প্লাস mv2। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি u1 সমান v1 প্লাস v2, এটা 1 নম্বর। এবার সংঘাত গুণাঙ্ক মানে কি, অপসারণ বেগ মানে v2 মাইনাস v1 বাই আগমন বেগ। তাহলে এখান থেকে আমরা u2 তো 0, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি eu1 সমান v1 মাইনাস v2। তো আমাদের কি করতে হবে, এই দুটো সমাধান করে তাদের বেগের অনুপাত বার করতে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা দুটোকে যদি আমরা যোগ করে দিই, দুটো সমীকরণকে 1 যোগ 2 করে দিই, তাহলে এটা পাচ্ছি e প্লাস 1 ইন্টু u1 বাই 2, যোগ করে দিলে দেখো u2টা কেটে যাবে, v2টা কেটে যাবে, তাহলে v1 পেলাম। আর যদি এটাকে আমরা বিয়োগ করে দিই 1 বিয়োগ 2, তাহলে পাচ্ছি u1 ইন্টু 1 মাইনাস ই সমান বাই 2, বিয়োগ করে দেওয়া মানে v1টা কেটে যাবে, তাহলে এটা হচ্ছে 2v, মানে এটা v2। তাহলে অতএব v1 বাই v2 চলে এলো 1 প্লাস ই বাই 1 মাইনাস ই। তাহলে এখানে আমরা দুটো জিনিস কাজে লাগালাম, একটা হচ্ছে ভরবেগ সংরক্ষণের ধারণা, আর দ্বিতীয়টা কি কাজে লাগালাম, দ্বিতীয়টা কাজে লাগালাম হচ্ছে সংঘর্ষ গুণাঙ্কের যে সূত্র, অপসারণ বেগ মানে দূরের সংঘাতের পরে আপেক্ষিক বেগ বাই সংঘাতের আগে আপেক্ষিক বেগ, সেই ধারণা থেকে আমরা অঙ্কটার সমাধান করে ফেললাম। এরপর আমরা 23 নম্বর অঙ্কটা দেখব। কি বলেছে, m1 m2 ভরের দুটি বস্তু u1 u2 বেগে একই দিকে চললে সংঘর্ষ ঘটালো। এদিকে একটা ধরো m1 ভরের বস্তু আসছে u বেগে, m2 ভরের বস্তু আসছে v বেগে,
সংঘর্ষ ঘটানোর পর তাদের বেগ হলো v1, এর হলো v2। আচ্ছা, সংঘর্ষ ঘটালো। সংঘাতটি যদি পূর্ণ স্থিতিস্থাপক হয়, দেখাও যে দ্বিতীয় বস্তু প্রথম বস্তু থেকে এত ভরবেগ লাভ করে, মানে দ্বিতীয় বস্তু ততটাই ভরবেগ লাভ করবে যতটা প্রথম বস্তুর ভরবেগ হ্রাস হবে। তার মানে আমাদের যেটা বার করতে হবে, ডেল্টা p1 মানে m1u মাইনাস m1v1, এটা কত বার করতে হবে? তাহলে আমাদের ইউটা তো জানি, তাহলে v1টা বার করতে হবে। তার জন্য ভরবেগ সংরক্ষণ কাজে লাগাই। তাহলে ভরবেগ সংরক্ষণ থেকে পাচ্ছি m1u প্লাস m2v সমান m1v1 প্লাস m2v2। আর যেহেতু পূর্ণ স্থিতিস্থাপক, তাহলে পূর্ণ স্থিতিস্থাপক মানে সংঘাত গুণাঙ্ক ই সমান v2/v1 বাই u1 মাইনাস u2টা হচ্ছে 1। পূর্ণ স্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্কের মান 1 হয়। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম v2 মাইনাস v1 সমান u1 মাইনাস u2। তাহলে আমরা এখানে যেহেতু v1টা বার করব, তো এই সম্পর্ক থেকে v2টা বার করে প্রথমটাই বসিয়ে দিই। তাহলে আসছে u1 মানে হচ্ছে u, v1 হচ্ছে v, u1 u2 হলো v মাইনাস এটাই দিকে যাচ্ছে, তাহলে প্লাস v1। তো এই মানটা যদি ফার্স্ট ইকুয়েশনে বসাই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, m1u প্লাস m2v সমান m1v1 প্লাস m2u মাইনাস m2v প্লাস m2v1। ওকে, তাহলে এইগুলো আমরা পেলাম। তাহলে আমাদের দরকার v1টা, তাহলে এখানে পাচ্ছি m1 প্লাস m2v1, এ দুটো থেকে v1টা কমন গেল, আর বাকিগুলো ওই সাইডে চলে যাবে। ওই সাইডে চলে গেলে আমরা পাচ্ছি m1 মাইনাস m2u, এটা ওদিকে গেছে, তাহলে m1 মাইনাস m2u আর প্লাস 2m2v। তাহলে v1টা চলে এলো m1 মাইনাস m2u প্লাস 2m2v বাই m1 প্লাস m2। তাহলে এই যে v1 এর মানটা পেয়ে গেলাম সংঘাতের পর প্রথম বস্তুর যে ভরবেগ, এই v1 এর মানটা এইখানে বসিয়ে দেবো। অতএব প্রথম বস্তুর ভরবেগ হ্রাস যতটা হবে সেটাই দ্বিতীয় বস্তুর বৃদ্ধি। কি বৃদ্ধি? ভরবেগ বৃদ্ধি বা ভরবেগ লাভ। তাহলে অতএব ডেল্টা p1 কত আসছে, m1টা কমন গেল, u মাইনাস v1, v1টা মানে কত, m1 মাইনাস m2 u প্লাস 2m2v বাই m1 প্লাস m2। তো এই জিনিসটাকে আমি একটু ক্যালকুলেট করে নিলে অঙ্কটা তোমরা দেখে নাও, আমি একটু মুছে দেবো এখানটা। তাহলে সমান ডেল্টা p1টা চলে এলো, m1টা থাকলো এখানে, লসাগু হলো m1 প্লাস m2। তাহলে এটা কত আসছে, m1u প্লাস m2u প্লাস না মাইনাস মাইনাস m1u প্লাস m2u, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস 2m2v। তাহলে একটা কাটছে দেখতে পাচ্ছি, m1u কাটলো, তাহলে m1 গেল, তাহলে এখানে আসছে 2m2u মাইনাস v বাই m1 প্লাস m2। অতএব এটা উত্তর চলে এলো, প্রথম বস্তুর ভরবেগের হ্রাস যেটা বেরোলো 2m1 m2 u মাইনাস v বাই m1 প্লাস m2। তাহলে প্রথম বস্তু যতটা হ্রাস হবে ভরবেগ, ততটাই দ্বিতীয় বস্তুর ভরবেগ বৃদ্ধি পাবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, যেহেতু ভরবেগ সংরক্ষিত হচ্ছে। আচ্ছা,
এরপর আমরা যাই প্রবলেম নাম্বার 24। আমরা শুরু করেছি 16 থেকে। প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা ভালো করে দেখবে এবং দেখে জানাবে কতটা তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে আমার ক্লাস থেকে। আচ্ছা, তো এখানে বলেছে এম ভরের একটি বস্তু এক্স অক্ষ বরাবর ক্যাপিটাল ভি গতিবেগে এবং স্মল এম ভরের ক্যাপিটাল এম ভরের বস্তু ওয়াই অক্ষ বরাবর ভি বেগে চলছে। চলো ছবিটা আঁকা যাক। স্মল এম ভরের বস্তু ভি বেগে যাচ্ছে, না ভুল বললাম, স্মল এম ভরের বস্তু যাচ্ছে ভি বেগে এক্স অক্ষ বরাবর, আর ক্যাপিটাল এম ভরের বস্তু যাচ্ছে স্মল ভি বেগে ওয়াই অক্ষ বরাবর। হলো। তো নেক্সট কি, সংঘর্ষের পর তারা যুক্ত হলো এবং সংযুক্ত বস্তুটির গতিবেগের মান অভিমুখ নির্ণয় করো। তো ধরলাম সংঘাতের পর তারা যুক্ত হয়ে ভি বেগে গতিশীল হচ্ছে, বা ভি বলবো না, ইউ বেগে গতিশীল হচ্ছে। তাহলে সংযুক্ত ভরের বেগ কত হবে? এম প্লাস এম, এবং অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমরা যদি ভরবেগ সংরক্ষণ লাগাই, অতএব এম ভি আই ক্যাপ প্লাস এম ভি জে ক্যাপ, এর দিক আই ক্যাপের দিকে, এর জে ক্যাপের দিকে, সমান এর ভরবেগ কত? এম প্লাস এম ভি। ওকে, তাহলে আমরা এখান থেকে ভিটা পেয়ে গেলাম। সংঘর্ষের পর তার বেগের যে মান, ভেক্টর মান, পেয়ে গেছে। তাহলে তার বেগের ভেক্টর যেটা পেলাম তার মানটা কত আসছে? এটা ইউ ধরেছি, তাই না? এটা ইউ হবে, তাহলে ইউ হবে এটা। তাহলে ইউ ভেক্টরের মানটা আসছে √m² v² প্লাস m² স্মল ভি স্কোয়ার বাই এম প্লাস এম। আর অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি, তাহলে ট্যান থিটা আসছে, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যদি থিটা কোণ হয় তাহলে সেটা আসছে এম ভি বাই, আমাদের না এম ভি না, ক্যাপিটাল এম স্মল ভি ওয়াই কম্পোনেন্ট বাই আই কম্পোনেন্ট স্মল ভি। তাহলে থিটা আসছে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে ট্যান ইনভার্স এম ভি বাই এম ভি কোণ করে, কার সাথে? পজিটিভ এক্স অক্ষের সাথে। যেহেতু দুটোই পজিটিভ এসছে, তাহলে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে গতিশীল হবে তারা সংযুক্ত ভরটি, এবং তার বেগের মান হবে এটা। আর কি বলেছে? সংঘর্ষের পরে প্রাথমিক গতিশক্তির কত অংশ তাপে রূপান্তরিত হয়, মানে শক্তি হ্রাস, শক্তি ক্ষয়ের মানটা আমাদের বার করতে হবে। তো শক্তি ক্ষয়ের সূত্র আমরা জানি, ডেল্টা ই সমান m1 m2 u1 মাইনাস u2 হোল স্কোয়ার বাই 2 ইন্টু m1 প্লাস m2। এটা শক্তি ক্ষয়ের রাশিমালা পূর্ণ অস্থিতিস্থাপক সংঘাত, যেখানে দুটো বস্তু পরস্পর জুড়ে যায়, তো সেখানে শক্তি ক্ষয় রাশিমালা এটা। তাহলে কত আসছে? mm ভি মাইনাস ভি হোল স্কোয়ার। তাহলে এই পরিমাণ শক্তি ক্ষয় হবে বা অপচয় হবে। তো এবার আমাদের উত্তরটা কি আকারে দিয়েছে আমাদের দেখতে হবে। আচ্ছা, এখানে একদম নর্মালি ওরা হিসেব করেছে, সেই হিসাবে যাই, এটাই কিন্তু শক্তি ক্ষয় বেরোলো। তো প্রাথমিক শক্তির কত অংশ অপচয় হয়েছে সেটা আমাদের বার করতে হবে এখান থেকে। তোমরা দেখে নাও, এটা শক্তি ক্ষয় বেরোলো বটে, কিন্তু সেটা বইয়ের সাথে উত্তর মিলছে না। মানে প্রাথমিক শক্তির কত অংশ শক্তি অপচয় হয়েছে সেটা একটু আমরা বার করে নেব। এটা মুছে দিলাম। তো
হ্যাঁ আমাদের ওটা বার করতে হতো। তাহলে প্রাথমিক মোট শক্তি কত? হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ার। আর অন্তিম শক্তি কত? হাফ m প্লাস m ইউ স্কয়ার। ইউ স্কয়ারটা কত এসেছিল আমাদের? ইউ স্কয়ারটা এসেছিল রুট ওভার m স্কয়ার v স্কয়ার প্লাস m স্কয়ার ক্যাপিটাল স্মল v স্কয়ার বাই m প্লাস m প্লাস m এটার হোল স্কয়ার। এটা অন্তিম ইউ বেরিয়েছিল। তাহলে অন্তিম গতিশক্তিটা বেরোচ্ছে হাফ m স্কয়ার v স্কয়ার প্লাস m স্কয়ার স্মল v স্কয়ার বাই m প্লাস m ইন্টু 2। তাহলে এটা হচ্ছে আমাদের সংঘাতের অন্তিম শক্তি। তো ওরা উত্তরটা কি ফর্মে দিয়েছে? আচ্ছা এই ফর্মে এরকম একটা আকারেই রেখেছে। তাহলে আমাদের শক্তি অপচয়টা যদি আমরা বার করি সেই উত্তরটা এটাই চলে আসবে। বলেছে এখানে প্রাথমিক শক্তির কত অংশ তাপ শক্তিতে রূপান্তরিত হলো। তা প্রাথমিক শক্তি ছিল এটা। প্রাথমিক শক্তির কত অংশ তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে শক্তি অপচয় যেটা হলো তাপ শক্তিতে রূপান্তর যতটা সেটা কত আসবে? EI মাইনাস EF। এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে সেটাই যতটা শক্তি আসবে সেটাই তাপ শক্তিতে রূপান্তরের মান। এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত আসছে আমাদের? বড় ক্যালকুলেশন, তোমরা হিসাব করতে পারো। হাফ mv স্কয়ার প্লাস হাফ m স্মল v স্কয়ার মাইনাস দিস। অনেক বড় ক্যালকুলেশন, অন্য কোনো উপায় নেই, এভাবেই আমাদের করতে হবে। এটা বিয়োগ করে যে ভ্যালুটা পাবে এখান থেকে সেই ভ্যালুটাকে প্রাথমিক শক্তি ইন্টু কত, দুটো পার্ট থাকে প্রাথমিক শক্তি মানে এটা ইন্টু সামথিং, মানে ভাগ করে দিলেই উত্তরটা আমাদের চলে আসবে। উত্তরের তলায় কত আছে? উত্তরের তলায় আছে হ্যাঁ m স্কয়ার v প্লাস mv স্কয়ার ইন্টু এত অংশ। তো এটা আমাদের খুবই একটা ক্রিটিক্যাল হিসাব, তোমাদেরও বিরক্ত লাগতে পারে। বিরক্ত লাগলে তো আর হবে না, করতে হবে। তাহলে এটা কত আসছে দেখো, আমরা যদি এটাকে m দিয়ে গুণ করি তাহলে আসছে m স্কয়ার v স্কয়ার, ক্যাপিটাল M দিয়ে গুণ করলে m v স্কয়ার প্লাস, আচ্ছা এটা হয়ে গেল। এবার এটাকে করলে m স্মল v স্কয়ার প্লাস m স্কয়ার v স্কয়ার মাইনাস m স্কয়ার v স্কয়ার মাইনাস m স্কয়ার v স্কয়ার। আশা করি বোঝা গেল। দেখো তোমরা কিভাবে আমি ক্যালকুলেশনটা করলাম, একদম লসাগু করে, দেখা যাচ্ছে না পুরোটা, প্লেন লসাগু করে দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে চারটে পথ পেয়েছে দেখো, m স্কয়ার v স্কয়ার, m স্কয়ার v স্কয়ার কেটে গেল, আর এটা কেটে গেল। তাহলে যেটা ডেল্টাই পড়ে থাকলো সেটা পড়ে থাকলো, টা কমন যাচ্ছে। তাহলে এই পরিমাণ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তো উত্তরটা এবার আমাদের এটা হলো তাপ শক্তিতে রূপান্তর এতটা। তাহলে সেটা বলেছে প্রাথমিক শক্তির, অতএব ডেল্টা ই বাই ইআই, ইআই এর কত অংশ, তাহলে আসছে ভি স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই, আচ্ছা এখানে হাফ আছে
এই হাফটা কেটে যাবে, তাহলে আসছে m প্লাস m mv স্কোয়ার প্লাস m স্মল ভি স্কোয়ার। তার মানে আসছে ঠিক এটাই উত্তর আমাদের। উত্তরটা কেমন দেওয়া আছে একটু দেখি। হ্যাঁ, mm বাই m প্লাস m ভি স্কোয়ার ভি স্কোয়ার। এর নিচে উত্তরটা ভুল দেওয়া আছে, নিচটা ক্যাপিটাল M স্কোয়ার ভি হবে না, m ভি স্কোয়ার হবে। তাহলে এটাই আমাদের উত্তর পেয়ে গেছি আমরা। তাহলে এত অংশ রিলেটিভ ডেল্টা ই বাই ই ইনিশিয়াল করেছি, তাহলে কতখানি শক্তি অপচয় হচ্ছে সেটা আমরা পেয়ে গেলাম, যেটা তাপ শক্তিতে রূপান্তরিত হবে। এরপর আমরা 25 নম্বর অঙ্কটা দেখব। আজকের ক্লাসের এটাই লাস্ট অঙ্ক, নেক্সট ক্লাসে বাকি 10টা করব। আচ্ছা, একটি স্থির কার্বন কেন্দ্রকের সঙ্গে একটি নিউট্রন কণার পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত ঘটল। কার্বন কেন্দ্রক মানে C612 এর সাথে একটা নিউট্রন কণা আঘাত করছে N01, ধরলাম এর ভর m, তাহলে এর 6টা প্রোটন 6টা নিউট্রন, মানে এর হবে 12m। তাহলে এর বেগ যদি u হয়, এর বেগটা বলেছে এর u1টা u আর এর u2টা হচ্ছে 0। তাহলে একটা কার্বন কেন্দ্রকের সঙ্গে একটা নিউট্রন কণা এসে ধাক্কা লাগছে। দেখাও যে সংঘর্ষে নিউট্রন কণাটির প্রাথমিক গতিশক্তির এত অংশ হারাবে। আচ্ছা, কি সংঘাত বলেছে? পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত, মানে সংঘাত গুণাঙ্কের মানে তার শক্তি সংরক্ষিত হয়। তাহলে ভরবেগ সংরক্ষণ যদি করি, তার মানে পাচ্ছি এর বেগ ধরলাম, ধরো সংঘাতের পরে এর হলো v1, এর হলো v2। তাহলে কি লিখতে পারি? m ইন্টু ইউ প্লাস 12m ইন্টু 0 সমান m ইন্টু v1 প্লাস 12m ইন্টু v2। ওকে, তাহলে এখান থেকে v1 প্লাস 12v2 সমান পেয়ে গেলাম ইউ। এমটা কেটে গেল, এটা 1 নম্বর। আর পূর্ণ স্থিতিস্থাপক যেহেতু বলেছে, তার মানে v2 মাইনাস v1 সমান u1 মাইনাস u2 মানে ইউ। তাহলে এখান থেকে আমাদের দরকার বলে নিউট্রনের গতিশক্তি হারাবে। নিউট্রনের বেগটা তো ভি ধরেছি, তাহলে ভিটাই বার করি। তো ভিটা যদি বার করতে হয়, তাহলে এখান থেকে আমরা v2টা বার করি। v2 সমান আসছে u প্লাস v1। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি v1 প্লাস 12v2 সমান হচ্ছে v2র মানটাই তো বসাবো, u প্লাস v1 সমান হচ্ছে ইউ। তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে 13 এটা হচ্ছে ইউ v1 প্লাস v1 মানে 13v1 সমান চলে আসছে আমাদের এটা মাইনাস 11 ইউ। তাহলে v1টা চলে আসছে সংঘাতের পর বেগটা মানে উল্টো দিকে চলে যাবে, মাইনাস 11 ইউ বাই 13। তাহলে গতিশক্তি হারাবে কত? হতে গতিশক্তি হ্রাস প্রথমে ছিল হাফ m ইউ স্কোয়ার মাইনাস, পরে হচ্ছে হাফ m মাইনাস 11 বাই 13 ইউ হোল স্কোয়ার। তাহলে এটা কত চলে আসছে আমরা একটু হিসেব করে নিই। তাহলে আসছে হাফ m ইউ স্কোয়ারটা কমন গেল, তাহলে 1 মাইনাস 11 বাই 13 এটা স্কোয়ার 0.284। এটা আসছে হাফ m ইউ স্কোয়ার প্রাথমিক গতিশক্তির 0.284। তাহলে কত অংশ হারাবে? 0.284 প্রাথমিক গতিশক্তির 0.284 অংশ শক্তি হারাবে নিউট্রন কণাটি। এটাই তো উত্তর দিয়েছে 25। হ্যাঁ, চলো তো আজকের 16 থেকে 25 এই 10টা কার্যক্ষমতার হর্স নিউমেরিক্যাল প্রবলেম করিয়ে দিলাম। কয়েকটা অঙ্ক একটু লেন্দি হয়েছে, তোমরা দেখবে একটু ধরে ধরে বুঝিয়ে করেছি, বা দুটো প্রসেসেও করেছি। যে প্রসেসগুলো ভালো লাগবে তোমরা করবে, আর অবশ্যই বলবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, অবশ্যই জানাবে। আর যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, আর বন্ধুদের বলবে দেখতে, যদি ক্লাসটা ভালো লাগে তবেই বলবে, নাহলে কিন্তু বলবে না। বলবে খুব স্যার আজে বাজে করায়, সেটাও বলতে পারে, কোনো সমস্যা নেই। তোমাদের তো বুঝতে সমস্যা হতেই পারে, সবাইকে সব কিছু বুঝতে হবে এমন কোনো মানে নেই। চেষ্টা করবো আমি বোঝানোর, তোমরা চেষ্টা করো বোঝার। অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সাহায্য করার জন্য আমি এসেছি, যতটা পারি করব আমার দিক থেকে, যতটা সম্ভব। তো তোমরা সাথে থেকো, আর যতটা যে জায়গাগুলো সমস্যা বলার চেষ্টা করো আমি সময় করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করো, কারণ সব সময় থাকে না, স্কুল থাকে, তার মধ্যে সময় বার করে তোমাদের জন্য একটু
সাহায্য করার চেষ্টা করা মাত্র, আর কিছুই নয়। আমি আরে কতটা সাহায্য করছি, খুবই নগণ্য, যতটা পারা যায় সেটা করছি। হ্যাঁ, ভালো লাগছে তাই করছি, ভালোবেসে করছি। তোমরা ভালোবেসো এবং ভালো করে ভিডিওগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো, যেটা আসল দরকার। ঠিক আছে, চলো আজ এই ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশুনো করো।